সুপ্রভাত বন্ধুরা। আজ 18 এপ্রিল শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিনোদন সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করতেই কমে গেল অপরিশোহিত তেলের দাম। সংবাদ সংস্থা জানিয়েছে অপরিশোহিত তেলের দাম কমেছে প্রায় 11%। শুক্রবার ভারতে যখন রাত প্রায় 10টা, তখন এক ব্যারেল অপরিশোহিত তেলের দাম হয়েছে 88.97 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 8,000 টাকা। ইরানের যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোহিত তেলের দাম বিশ্বের বাজারে ক্রমেই বেড়েছে। 10ই মার্চ থেকে ধাক্কা খেয়েছে অপরিশোহিত তেলের ব্যবসা। 8ই এপ্রিল থেকে তা আরও মন্দার মুখে দেখেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি এক্স অ্যাকাউন্টে জানান, লেবাননে আর যে কদিন যুদ্ধবিরতি চলবে সেই দিনগুলিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব দেশের সব জাহাজ। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরান এবং ইসরায়েলের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলেন। সামরিক জুন্টার প্রধান জেনারেল মিন অং হ্লেইং এর নেতৃত্বে নতুন নির্বাচিত সরকারের শপথের পরে বড় পদক্ষেপ নিল মায়ানমার সরকার। গণতন্ত্রকামী নেত্রী আয়ং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সদ্য নির্বাচিত সরকার। শুক্রবার সুচির আইনজীবী একথা জানিয়েছেন। এছাড়া 4,335 জন বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা এবং মৃত্যুদণ্ড পাওয়া অপরাধীদের সাজা কমিয়ে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট হ্লাইং এর সরকার। ইসরায়েল এবং লেবাননের মধ্যেও সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। 10 দিনের এই সংঘর্ষ বিরতির কথা বৃহস্পতিবার রাতেই ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছিলেন এই নিয়ে 10ম যুদ্ধ তিনি থামাতে চলেছেন। তবে সংঘর্ষ বিরতির ঠিক আগেই লেবাননে কার্পেট বোমা বর্ষণ করে ইসরায়েল। সেখানকার ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ঘরছাড়া নাগরিকদের সাবধান করে দিয়েছে। এখনই ফিরে আসতে নিষেধ করেছে তারা। জানিয়ে দিয়েছে ইসরায়েল সেনাকে তারা বিশ্বাস করে না। লেবাননের সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন 10 লাখ মানুষ। দেশটির জন্য জরুরি সহায়তা এবং ত্রাণ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান বারহাম সালেহ। এই খবর জানাচ্ছে বিবিসি। সংঘাতের কারণে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা লেবাননের মোট জনসংখ্যার প্রায় 1/5। বারহাম সালেহ এই পরিস্থিতিকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী বারহাম সালেহর সঙ্গে বৈঠকের পর সালেহ বলেছেন, লেবানন বারবার সহিংসতার চক্রে আটকে থাকতে পারে না। দেশটির প্রয়োজন আন্তর্জাতিক সমর্থন এবং স্থিতিশীলতা। প্রায় 700টি ড্রোন এবং 19টি ক্ষেপণাস্ত্র সহকারে এখনও অবধি ইউক্রেনে এবছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই হামলা চলে। এতে 16 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি 2000 কর্মী ছাঁটাই করছে। সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট জানাচ্ছে, চীনের স্যাটেলাইট ব্যবহার করেই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালাচ্ছিল ইরান। আসছি দেশের খবরে। 131তম সংবিধান সংশোধন বিল প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্র। বিরোধী ঐক্যে মুখ থুবড়ে পড়ল কেন্দ্রের সংশোধনী। সংসদের 3 দিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বড়সড় পরাজয়ের মুখে পড়ল শাসক শিবির এনডিএ, যা মোদী সরকারের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অধিবেশনে 131তম সংবিধান সংশোধন বিলটি পরাজিত হলো এবং সরকারকে সেই বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হতে হলো। বিলটি পাশের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য এনডিএর প্রয়োজন ছিল 326টি ভোট, কিন্তু 528 জন সাংসদ ভোটাভুটিতে অংশ নিলে ফলাফল দাঁড়ালো এরকম: পক্ষে 298, বিপক্ষে 230 ভোট। বিশেষ অধিবেশনে শাসক দলের এই হার জাতীয় রাজনীতিতে বিরোধীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন ওয়াকিবহল মহল। জোটভাঙায় কাল হলো বিজেপি। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি নির্বাচনে ভরাডুবি হলো বিজেপির। মোট 28 আসন বিশিষ্ট ওই স্বশাসিত সংস্থা নির্বাচনে এখনও পর্যন্ত মাত্র 5টি আসনে এগিয়ে বিজেপি। প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা ত্রিপুরা মথা একাই এগিয়ে 21টি আসনে। বাকি আসনগুলিতে এগিয়ে আইপিএফটি এবং নির্দলরা। বামফ্রন্ট এবং কংগ্রেস এবারেও কোনো আসন পাচ্ছে না নিশ্চিত।
গত 14 এপ্রিল ছত্তিশগড়ের সীতারাইতে বেদান্তের থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তা নিয়ে এবার বিস্ফোরক তথ্য সামনে এলো। টেকনিক্যাল রিপোর্ট বলছে এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া বিপর্যয় নয়। বারবার যন্ত্রপাতির বিকল হওয়া এবং সিস্টেমের দেওয়া সতর্কতা উপেক্ষা করার ফলেই প্রাণ হারিয়েছেন 21 জন শ্রমিক। এই তথ্য সামনে আসার পরই তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিল পুলিশ। সংস্থার ডিরেক্টর অনিল আগরওয়াল সহ শীর্ষ কর্তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। মুসলিমদের কদর্য ভাষায় আক্রমণ করলেন হেমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দেশ থেকে মেরে তাড়ানোর হুমকি দিলেন কদর্য ভাষায়। বৃহস্পতিবার তুফানগঞ্জ ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারিতে বিজেপির নির্বাচনী সভায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের একজোট হয়ে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের তাড়াতে হবে, গোমাংস নিষিদ্ধ করতে হবে। আসামে বাঙালি হিন্দুরা নিরাপদ আশ্রয়ে আছেন। পশ্চিমবঙ্গের সরকার শুধু মুসলিম বাঙালিদের তুষ্ট করে। দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রি অব্যাহত। কেন্দ্র শুক্রবার বাণিজ্যিক কয়লা খনির 15 দফার নিলাম শুরু করছে। এতে সম্পূর্ণ বা আংশিকভাবে পরীক্ষা করা কয়লা ব্লকগুলি বিক্রির জন্য রাখা হয়েছে। লক্ষ্য হিসেবে বলা হয়েছে দেশে কয়লা আমদানি কমানো, উৎপাদন বাড়ানো, জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা এবং খনি খাতে বেসরকারি লগ্নি টানা। মুম্বাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অনিল আম্বানির করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট অনিল এবং তার সংস্থা আরকমের অ্যাকাউন্টকে প্রতারণামূলক চিহ্নিত করার অনুমতি দিয়েছিল ব্যাংককে। তার বিরুদ্ধেই ওই আবেদন করেছিলেন অনিল আম্বানি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখার নির্দেশ দিয়েছে। এখন রাজ্যের খবর। তৃণমূল বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি অফিসে আয়কর হানা। শুধু দেবাশিস কুমারের বাড়ি অফিসে নয়, তৃণমূল নেতা কুমারের বাড়িতেও চলছে তল্লাশি। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়ির কাছেই তার নির্বাচনী কার্যালয়। এই দুই জায়গাতেই তল্লাশি চলেছে। পাশাপাশি মতিলাল নেহেরু রোডে দেবাশিসের একটি পার্টি অফিসও রয়েছে, সেখানেও হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। মতিলাল নেহেরু রোডের ওই পার্টি অফিসটির ওপরে বোর্ডে দেবাশিস কুমারের নাম লেখা রয়েছে। এটা দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে হলেও বিধানসভা কেন্দ্র হিসেবে পড়ে বালিগঞ্জের মধ্যে। তৃণমূলের কর্মীদের দাবি, এই পার্টি অফিস থেকেই বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জির নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। আর্থিক তছরূপ এই মামলায় চলতি মাসে 3 বার ইডি তলব করেছে দেবাশিস কুমারকে। 1 এপ্রিল, 3 এপ্রিল এবং 9 এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা আরও বাড়ল। নতুন করে 4660টি সহায়ক ভোট কেন্দ্র তৈরি করল নির্বাচন কমিশন। এর ফলে রাজ্যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 85,379। ভোটারদের সুবিধার্থেই ভোট কেন্দ্র বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে পোস্টাল ব্যালটে রাজ্যের ভোটকর্মীদের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট দিয়ে তারা বুথ সামলাতে যাচ্ছেন। কমিশন জানিয়েছে প্রতিটি অতিরিক্ত বুথে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। বুথে বিদ্যুৎ পরিষেবা, শৌচালয় এবং পানীয় জলের বন্দোবস্ত দেখতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হওয়া সেই লড়াকু মেয়েটাই এবার সিপিআইএমের প্রার্থী। তার নাম আফরিন বেগম। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যখন শাসক দল ও প্রধান বিরোধী দলের মধ্যে মেরুকরণের হাওয়া দেওয়ার চেষ্টা চলছে, তখন আফরিন সোজাসাপটা স্বরে মনে করিয়ে দিচ্ছেন মানুষের পেটের খিদেও কোনো ধর্ম মানে না। প্রচারের ময়দানে নেমে আফরিন সাফ জানিয়ে দিয়েছেন তাঁর রাজনীতি কোনো বিভাজনের ওপর দাঁড়িয়ে নেই। আফরিনের কথায় মানুষের আসল সমস্যা হলো রুটি রুজি আর মাথা গোজার ঠাঁই। ধর্ম বা জাতপাত দিয়ে পেট ভরে না। বালিগঞ্জের বেগবাগানের মেয়ে তিনি। বেগবাগানের অলিগলি আফরিনের হাতের তালুর মতো চেনা। আর এই লোকাল কানেক্টই তার সবচেয়ে বড় শক্তি। স্থানীয়দের মধ্যে মিশে গিয়ে তিনি বোঝাতে চাইছেন বালিগঞ্জের মানুষের পাশে থাকতে গেলে কোনো বড় পদমর্যাদা নয়, দরকার ঘরের মানুষের মতো টান। বস্তি এলাকা থেকে শুরু করে অভিজাত আবাসন, আফরিনের প্রচারের মূল সুরটাই হলো মানুষের অন্ন সংস্থান। বেকারত্ব আর দ্রব্যমূল্য বৃদ্ধি তার তৃণমূলের তীরের চেয়েও ধারালো অস্ত্র। বালিগঞ্জের নির্বাচনী ময়দানে আফরিনকে লড়তে হচ্ছে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে, কিন্তু তার প্রচারে নেই কোনো আড়ম্বর। মুদ্রা কথায় কর্মসংস্থান ও নিত্যপণ্যের দাম কমানো। সেই সঙ্গে এও লক্ষ্য মেরুকরণের রাজনীতি সরিয়ে উন্নয়ন ও জীবনধারণের লড়াইকে সামনে আনা। তার একমাত্র জোর বা শক্তি হলো বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা।
সোনামুখীর মানিকবাজার অঞ্চলের হাজারো মহিলা আজ চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ সরকারিভাবে তাদের নামে মোটা টাকার ঋণ নেওয়া আছে। 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নামে নেওয়া প্রায় 6 কোটি টাকার কোনো হদিশ পাওয়া গেল না। প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল, তদন্তে জানা গেছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেত্রী, যারা এই স্বয়ম্বর গোষ্ঠীগুলির দেখভাল করত, সেই কমিউনিটি সার্ভিস প্রোভাইডার, তারা মহিলাদের নাম করে এই ঋণ নিয়েছে। মহিলারা কিছুই জানেন না। এই অবস্থার ফলে পুলিশ গত 3 বছর আগে দুজনকে গ্রেপ্তার করলেও তারা এখন জামিন পেয়ে বহাল তবিয়তে ঘুরছে। ঘটনা হলো, বামফ্রন্ট সরকারের সময় বাংলা জুড়ে মহিলাদের স্বনির্ভর করার জন্য সমস্ত জেলাতেই গ্রাম ও শহর এলাকায় এই স্বয়ম্বর গোষ্ঠীগুলি তৈরি হয়েছিল। তাদের প্রশিক্ষণের দেওয়া হতো বিভিন্ন জিনিস তৈরি করার, যেমন ব্যাগ, কাপড়ে নকশা করা, জ্যাম, জেলি, খাবার তৈরি সহ প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র যাতে তৈরি করে তারা বাজারজাত করতে পারেন, তার জন্য সেই বাজারও সরকার করে দিয়েছিল। প্রতি সপ্তাহে বুধবার সংশ্লিষ্ট পঞ্চায়েতে স্বয়ম্বর গোষ্ঠীর কাজকর্ম নিয়ে আলোচনা হতো, এতটাই সরকারের নজর ছিল। 2011-তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেসব উঠে গেছে। কাগজে কলমে স্বয়ম্বর গোষ্ঠীগুলি থাকলেও তার কোনো প্রশিক্ষণ নেই। সরকারি নির্দেশে মার্চের 31 তারিখে মহিলা গোষ্ঠীর নামে কিছু ব্যাংক ঋণ টাকা দেওয়া হলো বলে জানায়। আবার 1 এপ্রিল সেই টাকা শোধ হয়েছে বলে দেখানো হয়। সেটা অবশ্য সরকারি তথ্যে উঠে আসে না। মহিলা গোষ্ঠীকে কত টাকা ঋণ দেওয়া হলো সেটাই বড় করে দেখানো হয়। সোনামুখীর মানিকবাজার এলাকায় একাধিক গোষ্ঠী যারা দেখভাল করতেন, সেই তৃণমূলের নেত্রীদের কাছে গোষ্ঠীর খাতা থাকতো। সেই খাতা কারুর দেখার উপায় ছিল না। ঋণ নিয়ে শোধ করলেও কত টাকা তাদের নামে বাকি থাকছে তারা জানতে পারতেন না। সোনামুখীর নবাসন গ্রামে নির্বাচনী প্রচারে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী অজিত রায় শুনলেন ভুক্তভোগী মহিলাদের কথা। বিনোদন সংবাদ। রামায়ণ নিয়ে একটি কৌতুক নাটক নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন প্রকাশ রাজ। তার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। বিতর্কের সূত্রপাত হয় জানুয়ারি মাসে। প্রকাশ রাজ দাবি করেছিলেন, রামায়ণের এক অন্য সংস্করণ অনুযায়ী নাকি রাবণের বাগানের ফল খেয়েছিলেন রাম, বিনিময়ে কোনো টাকা দেননি। অভিনেতার এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ করেছে হিন্দুত্ববাদী এক সংগঠন। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে কেরল সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রকাশ। সেখানেই রামায়ণ নিয়ে শিশুদের একটি নাটকের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, সেই কৌতুক নাটকে দেখানো হয়েছিল যে রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন রাম ও লক্ষ্মণ। তখন শূর্পণখা ও রাবণ আসেন। শূর্পণখা রেগে যান। তখন রাবণ নাকি বলেন, ক্ষুধার্তকে খেতে দাও। পরে রাম বলেন তারা ফল খেয়েছেন, তার দাম দেবেন। তখন শূর্পণখা নাকি $2000 ও জিএসটি চান। অত টাকা না থাকায় রাবণ শেষে নাকি রাম লক্ষ্মণকে বীজ বপন করে গাছ রোপণ করে যেতে বলেন। শেষে খেলার খবর। ভারতীয় কুস্তিগির সুজিত কলকল ইতিহাস গড়ে পুরুষদের ফ্রিস্টাইল 65 কেজি বিভাগের বিশ্বে 1 নম্বর স্থান দখল করেছেন। সাবেক বিশ্বসেরা নোভাক জোকোভিচের পর কার্লোস আলকারাজও মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। উভয় খেলোয়াড়ই বর্তমানে চোটের কারণে ভুগছেন। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টটি সোমবার থেকে শুরু হবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।